কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার, ঘাটতি মেটার আশাবাদ। 50টা মতো গরু পুষেছি, পুষে লালন পালন করে গরুগুলো পুষ্ট হয়েছে। গরুর বাসা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি খামার শুরু করলাম। আমি এখন 100 গরু রেখেছি, সামনে কুরবানিতে বাজার ভালো পাবো বলে। দীর্ঘস্থায়ী যদি গরু আমদানি বন্ধ হয় তাহলে প্রান্তিক চাষিরা আরো আগ্রহী এবং গরু খামারের সংখ্যা আরো বাড়বে, তাহলে আমাদের সংকট সেটা থাকবে না। দেশীয় পশু দিয়েই হাটের প্রস্তুতি ব্যাপারীদের, নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। কোনো অভাব পড়বে না, দেশি বিদেশি যত কিছু কোন তারা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। কোরবানির টাইম ঘনে শৃঙ্খল আরো বেশি আসি যাবে আশা করি। আমাদের তো পুলিশের নিরাপত্তা থাকবে, পুলিশ বুথ থাকবে, জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন থাকবে। প্রতিটি গরুর বাজারে আমাদের পর্যাপ্ত পুলিশ থাকবে, কন্ট্রোল রুম থাকবে। আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় থাকলে সেটা যেন তারা বিশেষভাবে নজরদারি রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে কাউন্টারে যাত্রীদের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফের কর্মসূচি ঘোষণা, দাবি আদায় না হলে রোববার থেকে ক্যাম্পাসে ধর্মঘট পালনের সিদ্ধান্ত। রাষ্ট্রের দুর্বল অবস্থানই আন্দোলনে নামতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, মত শিক্ষাবিদের। দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। খালাস পাওয়া বিএনপি ও আওয়ামী লীগের অন্তত 25 নেতার বিরুদ্ধে আপিল করবে দুদক, নির্দিষ্ট দল নয়, বাতিল হওয়া সব মামলা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান। এবং বন্যার প্রভাবে গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি শতাধিক, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় যশোরে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। আর কোরবানিকে সামনে রেখে এই খামারে মোটা তাজা করা হচ্ছে 30,000 গরু। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, আসন্ন ঈদে ভারতীয় গরু না আসলেও এ অঞ্চলের চাহিদা পূরণে সক্ষম হবে খামারগুলো। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে গরু পারাপার ঠেকাতে কঠোর নির্দেশ দেয় বিএসএফকে। এরপরই সীমান্ত দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গরু আসা, আর এ কারণে দেশি গরুর চাহিদা বাড়ায় যশোর অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য ছোট ছোট খামার। কোরবানির ঈদকে সামনে রেখে এসব খামারে গত 6 মাসে গরু মোটাতাজাকরণ চলছে। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 30,000-এরও বেশি গরু পরিচর্যা করা হচ্ছে খামারগুলোতে। এতে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। খামার তৈরি করার পরে মনে করেন 50টা মতো গরু পুষেছি, পুষে লালন পালন করে গরুগুলো পুষ্ট হয়েছে। গরুর বাসা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি খামার শুরু করলাম। আমি এখন 100 গরু রেখেছি, সামনে কুরবানিতে বাজার ভালো পাবো বলে। ফার্মে চাকরি করি, আমার 10-12 হাজার টাকা বেতন, তাতে মোটামুটি সংসার ভালোই চলে। আমি আগে ভ্যান চালাতাম, ভ্যানে ইনকাম ভালো হইতো না বুঝলে, এখন এই খামার হয়েছে, খামারে কাজ করি। এদিকে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ভারত থেকে গরু না আসলেও কোরবানিতে এই অঞ্চলের চাহিদা পূরণে সক্ষম হবে এসব খামার। যারা কুরবানি দেয় তারা মনে করছে যে গরুর দাম বেড়ে যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী যদি গরু আমদানি বন্ধ হয় তাহলে প্রান্তিক চাষিরা যারা গরু চাষে আরো আগ্রহী এবং গরুর খামারের সংখ্যা আরো বাড়বে, তাহলে আমাদের সংকট সেটা থাকবে না। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, যশোর অঞ্চলে কোরবানির জন্য 25,000 গরুর চাহিদা রয়েছে। সময় সংবাদ, যশোর। বছরের শুরুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞার কারণে সীমান্ত দিয়ে গরু না আসায় দেশীয় পশু দিয়েই কোরবানির হাট জমজমাট রাখার প্রস্তুতি নিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের ব্যাপারীরা। ইতোমধ্যে রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু আসতে শুরু করেছে। অপরদিকে 231টি গরুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেন। প্রতি বছরই ঐতিহ্য মেনে পরিবার প্রতি একাধিক পশু কোরবানি দেওয়া হয় বন্দরনগরী চট্টগ্রামে, যে কারণে গরুর চাহিদাও থাকে আকাশ ছোঁয়া। আর বিপুল এই গরুর চাহিদা মেটানো হয় প্রতিবেশী দেশ ভারত থেকে আনা গরু দিয়ে।
কিন্তু গত 6 মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার কারণে ভারতের গরু আসা বন্ধ রয়েছে। ফলে সংশয় দেখা দেয় পর্যাপ্ত কোরবানির পশু পাওয়া নিয়ে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই সংশয় কাটতে শুরু করেছে। ভারতের গরু টুর সব আসতেছে, দামওয়ালা দিল সীমিতের ভিতরে আছে, আইসে আগের থেকে সীমিতের ভিতরে আইসে, কোনো অভাব পড়বে না। দেশি বিদেশি যত কিছু কোন চট্টগ্রামের জন্য সারা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। গরু এখন যে সমস্ত যে পালছে ইন্ডিয়াতে গরু না আসে তো বাংলাদেশে কিছু পয়সা পাইবে। এখন তো আগের মতনই আছে, সামনে একটু বাড়তে পারে। কোরবানির দিন যতই ঘনিয়ে আসবে হাটগুলোতে গরু আসা ততই বাড়বে বলে জানান হাটের ইজারাদার। গরু তো এখন আস্তে আস্তে কিছু কিছু কোরবানের টাইম ঘনে আসলে ইনশাল্লাহ আরো বেশি আসি যাবে আশা করি। আমাদের চাহিদাও মোটামুটি আশা করি ফিল আপ হবে, ইনশাল্লাহ গরু আসতেছে এবং আরো আসবে। এবার জেলার 15টি উপজেলায় 221টি পশুর হাট বসছে। এর মধ্যে 142টির অনুমোদন থাকলো, 79টি অনুমোদনহীন। প্রতিটি গরুর বাজারে আমাদের পর্যাপ্ত পুলিশ থাকবে, কন্ট্রোল রুম থাকবে এবং থানার ওসিদেরকে বিশেষভাবে নজরদারি রাখার জন্য যারা ইজারা নেবে তাদের সাথে, এবং ব্যবসায়ীদের আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় থাকলে সেটা যেন তারা বিশেষভাবে নজরদারি রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর নগরীর 10টি গরুর বাজারে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, বসানো হবে সিসিটিভি ক্যামেরা। গান পার্টি আর দ্বিতীয় হচ্ছে জাল টাকা, সেই ব্যাপারে আমাদের তো পুলিশের নিরাপত্তা থাকবে, পুলিশ বুথ থাকবে, জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন থাকবে। পোশাকি পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কন্ট্রোল রুম করা হবে যেখানে মাধ্যমে আমরা গরু বাজারগুলো সিসিটিভির আওতায় নিয়ে এসে আমরা মনিটর করব। গত বছর কোরবানির ঈদে বৃহত্তর চট্টগ্রামে 4.5 লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সম্ভাবনা থাকার পরও চামড়া শিল্পে খুব একটা নতুন বিনিয়োগ হচ্ছে না। মূলধন সংকট এবং নতুনদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা না থাকাকে এর জন্য দায়ী করছেন উদ্যোক্তারা। আর যারাও বা এগিয়ে আসছেন নানা নিয়মের বেড়াজালে, তারাও সফলতার মুখ দেখছেন না। বিশেষজ্ঞদের মতে কেবল সরকারের উপর নির্ভরশীল না হয়ে ব্যবসায়ী সংগঠনগুলোরও উচিত নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা দেয়া। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গেল অর্থবছরে চামড়া রপ্তানি হয়েছে প্রায় 39 কোটি 76 লাখ মার্কিন ডলার। আর একই সময়ে চামড়াজাত পণ্যের রপ্তানির পরিমাণ ছিল প্রায় 24 কোটি 92 লাখ ডলার। বিশেষজ্ঞদের মতে চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়িয়ে রপ্তানিকৃত চামড়ায় মূল্য সংযোজনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় আরও বাড়ানো সম্ভব। আর সেজন্য প্রয়োজন এ খাতে নতুন নতুন বিনিয়োগ। তবে মূলধন স্বল্পতা সহ ব্যবসার শুরুতে নানা ঝক্কি ঝামেলার কারণে নতুন উদ্যোক্তারা আসছে না এ শিল্পে। একটা এন্টারপ্রেনার এক জায়গায় যাবে, সে তার ট্রেড লাইসেন্স, ভ্যাট চালান বা তার ট্যাক্স রেজিস্ট্রেশন, তো সেইগুলো ওয়ান স্টপ যদি একটা সার্ভিস থাকতো আমাদের সবগুলো, যে একটা জায়গায় গেলে একটা অ্যাপ্লিকেশন করলে আপনি বিজনেস করতে পারবেন। স্টার্টআপদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা একদম ডিফারেন্ট। হ্যাঁ, আপনি যখন ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে বলা হবে যে না, আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে ইউ ক্যানট অ্যাপ্লাই ফর দ্যাট লোন। গেল এক দশকে দেশের চামড়া শিল্পে প্রশিক্ষিত জনশক্তি বাড়লেও সে তুলনায় নতুন উদ্যোক্তা তৈরি হয়নি বলে জানালেন এই নারী উদ্যোক্তা। তার মতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চামড়া শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন প্রয়োজন। আমাদের এখন প্রতিযোগিতা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে আসছে বাইরে থেকে সেটাকে আসলে কমানো। ব্যবসায়ীরা বলছেন নতুন উদ্যোক্তা তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে উদ্যোক্তা তৈরিতে ব্যবসায়ী সংগঠনগুলোর আরও অংশগ্রহণমূলক ভূমিকা রাখা উচিত। যে উদ্যোক্তা তৈরির যে প্রকল্পটি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম তাদের প্রশিক্ষণ দিয়েছি। ট্রেড বডিগুলো বা অন্যান্য ট্রেড রিলেটেড সার্ভিসেস যেগুলো আছে তারা শুধুমাত্র তাদের ফ্যাসিলিটেট করে, সেগুলো চলমান আছে এবং আরো অধিকতর থাকবে। যে কোনো উদ্যোক্তার জন্য এই ধরনের বিজনেস ট্রেনিং এর সুযোগিতা, সেটা হচ্ছে যে জাস্ট হাউ টু স্টার্ট এ বিজনেস, রান এ বিজনেস। একটা এমবিএ গ্র্যাজুয়েট কিন্তু এটা আসলে পারবে না। বিজনেস এনভায়রনমেন্ট ভালো করার জন্য এটা সব মহল থেকে এখন বলা উচিত যে গভর্নমেন্টকে তার নন পারফর্মিং লোনের যে জায়গাটা সেইখানে এটা কমানোর চেষ্টা করতে হবে। নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ব্যবসা শুরুর ক্ষেত্রে বাস্তবমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করারও তাগিদ দিলেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বিক্রি। আগাম টিকিট বিক্রির প্রথম দিন উত্তরাঞ্চলের কয়েকটি রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা, যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। শুক্রবার সকাল 6টা থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
টিকিটের জন্য বাস টার্মিনালে রাত কাটানোর পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। দিনাজপুর লাইনের যে আমাদের কাউন্টার যেটা লাইন ছিল দিনাজপুরের জন্য, সেটাতে আমি ছিলাম। আমি প্রথম 3 জনের পরেই টিকিট নিছি। নারায়ণগঞ্জ থেকে আসছি টিকিট কাটতে। রাত্রেবেলা একজন ছিল, আমি 2টার সময় এসে জয়েন করছে, কেবলমাত্র টিকিট পেলাম। অনেক কষ্টের পর পাইছি, তারপর আনন্দিত যে বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব। তবে উত্তরাঞ্চলের কয়েকটি রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়া কয়েকটি কাউন্টার থেকে নির্ধারিত সময়ের আগেই টিকিট বিক্রি শুরু হয়েছে বলে অভিযোগ তাদের। আমি যাব নাটোরে, আগের ভাড়া ছিল 370 টাকা, 24 তারিখ সকাল 10টার টিকিট নিয়েছি, রাখছে 630 টাকা। সকাল থেকে আইসি এসে দেখি যে অলরেডি টিকিট বুকিং হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। 8টার সময় টিকিট ছাড়ার কথা, আপনারা তো সবই দেখছি টিকিট বুকিং করে দিয়েছেন, তা কবে টিকিট ছাড়লেন? বলতে আমরা গতকালই টিকিট ছেড়ে দিচ্ছি। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে বাস কাউন্টারগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম মেনেই অগ্রিম টিকিট বিক্রি করছেন তারা। আগেও যা ছিল গভর্নমেন্টের ভাড়া এখনো তাই আছে, আমাদের কোনো ভাড়া কোনো বৃদ্ধি হয়নি। যে শিডিউল দেওয়া আছে এই শিডিউলগুলো ফিল আপ হয়ে গেলে যখন দেখলাম যে আরো যাত্রীর সংখ্যা আরো বাড়তি আছে, আবার আমরা কিছু গাড়ি সংযোজন করব। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। 1 অক্টোবর থেকে সিএনজি চালিত বাস ও 1 নভেম্বর থেকে অটোরিকশার ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্ত হলেও আজ থেকেই নগরীর বিভিন্ন রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। এছাড়া 1 অক্টোবর থেকে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কাও করছেন তারা। অন্যদিকে সিএনজি চালিত অটোরিকশার মিটার রেট ও মালিকের জমা বাড়ানো হলেও চালকদের দাবি এর সুফল পাবেন না চালক ও যাত্রীরা। জাফর সাদিকের রিপোর্ট। সর্বশেষ জ্বালানির দাম বাড়ানোর পরপরই গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানায় পরিবহন সংশ্লিষ্টরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বৈঠকে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়িয়ে যথাক্রমে 1 টাকা 70 পয়সা এবং 1 টাকা 60 পয়সা নির্ধারণ করা হয়। আর সিএনজি অটোরিকশার প্রথম 2 কিলোমিটার 25 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়। পরের প্রতি কিলোমিটারের ভাড়া 7.64 টাকা থেকে বাড়িয়ে করা হয় 12 টাকা। এছাড়া মালিকের দৈনিক জমা 600 টাকা থেকে বাড়িয়ে করা হয় 900 টাকা। বর্ধিত এই বাস ভাড়া আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শুক্রবার রাজধানীর কয়েকটি স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এছাড়া 1 অক্টোবরের পর নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কাও করছেন তারা। 10 টাকা নিচ্ছে, আমি জিজ্ঞেস করছি কেন, বলছে ভাড়া বাড়ছে, এরকম একটা বলছে আর কি। এখন থেকে 5 টাকা করে বাড়তি নিতেছে আমাদের। 10 পয়সা তো বাড়লে তাতে আপনার কয় টাকা বাড়ে, কিন্তু তার অনেক গুণ বেশি ভাড়া তারা নিয়ে নেবে। এখানে নামলেও 15 টাকা নিবে, আগারগাঁও নামলে 15 টাকা নিবে, যেখানে যাই 15 টাকা নিবে, এমনি তো বেশি নিচ্ছে। এরা তো সবসময় আপনার যা বাড়াবেন তার থেকে বেশি নিবে। অন্যদিকে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দাবি মিটার রেট ও প্রথম 2 কিলোমিটারের ভাড়া বৃদ্ধি করলেও এর কোনো সুফল পাবেন না চালক ও যাত্রীরা। সরকার নির্ধারিত করেছিল আগে 600 টাকা জমা, আমাদের মিটার দিছিল, মালিকের জমা নিত 1000 টাকা। আঙ্গর 300 টাকা ঘাটতি হইতো, গ্যাসের দাম বাড়তি হয়েছে, আঙ্গর 600 টাকা বেশি মারা লাগতো ভাড়া, এই জন্য বেতন দিতে ভাড়া বেশি নিছি। এখন 600 টাকার জায়গায় 900 টাকা জমা করছে, মালিক দেখেন 1500 টাকা জমা নিব। সরকার যদি মনে করেন আমাদের এই জিনিসটা যদি কনসিডার করে যে হ্যাঁ ঠিক আছে বেতন বাড়াই দিলাম, তোমাদের মিটারও বাড়াই দিলাম, হ্যাঁ মালিকের জমাও কমাই দিলাম, তাহলে আমাদের পোষায়। তাই নাগরিক অধিকার সুরক্ষায় এখনই কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানান সাধারণ যাত্রী ও ভুক্তভোগীরা। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক প্রসঙ্গে রাষ্ট্রের দুর্বল অবস্থানই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে নামতে বাধ্য করেছে, এমন মতামত দেশের অনেক শিক্ষাবিদদের। তাদের মতে সরকার মুখে শিক্ষকদের সম্মানের কথা বললেও বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই, যার প্রমাণ 8ম জাতীয় বেতন কাঠামো, যেখানে শিক্ষকদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছেন তারা। শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। 8ম জাতীয় বেতন কাঠামোয় অন্তর্ভুক্তি ও নিজেদের পদমর্যাদা নির্ধারণে গত 14 মে থেকে আন্দোলন শুরু করেন দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মন্ত্রিসভায় গত সোমবার পে স্কেল অনুমোদন এবং পরবর্তীতে শিক্ষক আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য এই আন্দোলন আরো বেগবান করে। শুধু তাই নয়, দাবি পূরণ না হলে আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। 8ম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এমন মন্তব্য শিক্ষাবিদদের। তাদের মতে রাষ্ট্রীয় সিদ্ধান্তহীনতাই শিক্ষকদের আন্দোলনে নামতে বাধ্য করেছে, যা দেশের সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর।
আমাদের দেশে যারা পরিচালনা করেছে বিভিন্ন সময়ে সামরিক বেসামরিক ব্যক্তিত্ব, তারা কখনোই দেশের কথা ভাবেন নাই। দেশের কথা যদি ভাবতেন তাহলে যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে জাতির মেরুদণ্ডটাকে শক্ত করার চেষ্টা করতেন। কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সবাইকে রাস্তায় কেন আসতে হবে? বিষয়গুলো যদি তথ্য যুক্তি এবং সংবেদনশীলতা দিয়ে সরকার দেখে এবং শিক্ষা খাতকে যথেষ্ট গুরুত্ব দেয়, তাহলে তো রাস্তা পর্যন্ত শিক্ষকদের আসার কোনো দরকার নেই। শিক্ষকদের বিষয়ে সরকার উদাসীন উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত হবে না। অর্থমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেছেন। এখন আমরা আশা করতে পারি যে বিশ্ববিদ্যালয়ের পুরো আন্দোলন নিয়ে এবং ইস্যুসগুলো নিয়ে সরকার আলোচনায় বসবেন এবং যথাযথভাবে এর একটা সমাধান হবে। উৎকর্ষতা সাধনের জন্য প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের পরিবর্তন আনা হয়, যৌক্তিক যদি সেটা হয়, আমরা শিক্ষকরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের ছাত্রদের স্বার্থে অবশ্যই সেটা মেনে নেব। দেশের শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উচিত শিক্ষকদের দাবি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো, এমনটাই পরামর্শ শিক্ষাবিদদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একই সঙ্গে টিউশন ফির ওপর আরোপিত 7.5% ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা না হলে রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছেন তারা। সকালে রামপুরার আফতাবনগরে স্থানীয় একটি হোটেলে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভ্যাট দিবে না, কিন্তু কর্তৃপক্ষ দিবে, এই বক্তব্যকে আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। শিক্ষার উপর থেকে আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে, হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। আর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে রোববার থেকে পুনরায় ভ্যাট বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাগাতার ধর্মঘট অবস্থান কর্মসূচি চলবে। আমাদের নিজস্ব ক্যাম্পাস যেগুলো আছে সেগুলোর সামনে আঙিনাতে আমরা অবস্থান কর্মসূচি করব, ক্লাস করব না। এদিকে আগামী 12, 13, 14 সেপ্টেম্বর দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক বক্তব্যে তারা এ ঘোষণা দেন। এ সময় ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালারও দাবি জানান। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পূর্ণাঙ্গ এবং পরিষ্কারভাবে ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে ছাত্রবান্ধব টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করতে হবে এবং এর সমর্থনে আগামী 12, 13, 14 তারিখ গোটা দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনের মনিটরিং বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা তাদের দাবি হচ্ছে একটা স্বতন্ত্র পে স্কেল। সরকারকে আরেকটু উদার হয়ে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি গ্রহণযোগ্য পথে মীমাংসায় পৌঁছানো উচিত। শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি কমিশন আরো তৎপর হতে হবে, মনিটরিং আরো লাগাতে হবে, নইলে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলা নিয়ে আমাদের কিন্তু সমস্যা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ছদ্মবেশী অনুপ্রবেশকারীরা প্ররোচনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কাছে বেতন না বাড়ানোর দাবি তুলতে পরামর্শ দেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কারা কারা প্ররোচনা দিচ্ছে সেটি ইতিমধ্যেই কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের কোনো ভ্যাট দিতে হবে না, ভ্যাট দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যে স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি তুলুন 1 টাকাও যেন তারা বেতন না বাড়ায়, এবং আপনাদের ভিতরে ছদ্মবেশে প্ররোচনাকারীরা ঢুকে গেছে, সুতরাং এই প্ররোচনা সম্পর্কে সতর্ক থাকুন।
বিশাল বাজেটের অর্থ সংকুলন করতে গিয়ে সরকার মানবিক বোধ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, যে কোনো উপায়ে এই টাকা সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে তারা। দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এটা মানে রেকর্ড করছেন, বিশ্ব রেকর্ড। এত বড় বাজেটের টাকাটা আসবে কোথেকে? এখন জনগণের পকেট মারা আর ছিনতাই করা ছাড়া তো সরকার আর কোনো কাম নাই। যে ব্যাপারে টাকাটা তুলতে হবে, আমি ছাত্রই কি আর শিশুই কি। যদি এমনও হয় যে মাতৃ সদনগুলি আছে যাদের বাচ্চা হবে, ওখানেও যদি ব্যাগ বসায়, অস্বাভাবিক কিছু না। টাকা পাবেটা কোথায়? এই বাজেট পূরণ করতে গেলে তো তার মানবিক দিক বিবেচনা করলে চলবে না। বাতিলে বেগম জিয়ার ইন্ধন রয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এ মন্তব্য প্রত্যাহারের দাবি জানান দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ক্ষতি নয়, বিএনপি সবসময় দেশের উন্নয়নের রাজনীতি করে। জিএসপি সুবিধা বাতিলের জন্য বিএনপি এবং তার নেতৃত্ব এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা হয়েছে। এটা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক এবং এটা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয় বলে আমাদের দল মনে করে। জিএসপি সংক্রান্ত যে বক্তব্যটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই বক্তব্যটি প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ করব। কারণ বিএনপি বাংলাদেশের জিএসপি পুনর্বহাল, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশ, গার্মেন্টস খাতে বাংলাদেশে যে কোটি কোটি মানুষ নিয়োজিত আছেন, এই শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি কাজ করেছে। সিলেটের দুটি বিশ্ববিদ্যালয়ে আগামী নভেম্বরে শুরু হচ্ছে ভর্তি যুদ্ধ। তবে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় মেধাবীরা। দুটি বিশ্ববিদ্যালয়ের আসনের চেয়ে বেশি শিক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। এই অবস্থার উত্তরণে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও আসন সংখ্যা বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। তবে শিক্ষাবিদরা বলছেন, সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করলে আসন সংকট দূর হবে। আব্দুল আহাদের রিপোর্ট। আগামী 14 নভেম্বর অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই বিশ্ববিদ্যালয়ে 25টি বিভাগে আসন রয়েছে 1400। নভেম্বরের শেষের দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। নতুন প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টিতে আসন সংখ্যা মাত্র 425টি। কিন্তু এর বিপরীতে সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে 43,000-এরও বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ড থেকেও এ অঞ্চলে আলিম পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 15,000-এরও বেশি। কিছুদিন আগে যারা প্রত্যাশিত ফলাফল নিয়ে উল্লাসে মেতেছিল, তারা এখন ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা তো এসএসসি পরীক্ষা দিয়েছি, অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি, কিন্তু ভার্সিটিতে সিট তুলনামূলক কম। কোচিং করছি, বাসায় ভালোভাবে পড়ালেখা করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাবো এমন কোনো নিশ্চয়তা নেই। যে কত সিট রয়েছে সরকারি, বেসরকারি, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটিতে, সে তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা অনেক 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 বেশি। এ অবস্থায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, অবকাঠামো ও শিক্ষক স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে পারছেন না তারা। তবে নতুন একটি বিষয় চালু করে এবার 50টি আসন বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবকাঠামোগত যে সুবিধাদি সেটা আমাদের সব বিশ্ববিদ্যালয়তে আমাদের পুরোপুরি নাই, এবং এখানে তাদের ছাত্রাবাস সবকিছু মিলায় আমরা ওই সুবিধাটা দিতে পারি না। ইনস্টিটিউট মডেল ল্যাঙ্গুয়েজ যদি এটা এই পর্যায়ে নয়, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আমরা যদি চিঠি পেয়ে যাই, তাহলে আমরা সেটাকে হয়তো এই বছর ইনক্লুড করতে পারবো। আর বরেণ্য এই শিক্ষাবিদ মনে করেন, সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে এই সংকট দূর হবে। কলেজে পড়াশোনা করি, আমি সুন্দরভাবে আমার জীবন চালাতে পারছি, আমার যা করার করতে পারছি, যেটা শেখার আমি শিখতে পারছি, তাহলে তারা নিজেরা মোটিভেটেড হবে। পৃথিবীর বেশিরভাগ জায়গাতে কিন্তু মানুষজন পলিটেকনিকে পড়ে, সেগুলো জায়গাতে পড়াশোনা করে, এবং বিশ্ববিদ্যালয়ের জায়গাতে আসা একটা ছোট একটা অংশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সিলেটে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু থাকলেও এগুলোর মান নিয়ে সন্তুষ্ট নন শিক্ষাবিদরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় আরো থাকছে। কিশোরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় অটোরিকশা চালকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু। এবং সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আরো এক দফা বাড়ল সবজির দাম। ক্রেতাদের নাভিশ্বাস, সরবরাহ ঘাটতি কারণ বলছেন বিক্রেতারা।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলা থেকে খালাস পাওয়া বিএনপি আওয়ামী লীগের অন্তত ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে দল দুটির প্রায় ১৫ জনের খালাসের আদেশ বাতিল করে পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এছাড়া আরও অন্তত ২৫ জনের মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। দুদকের আইনজীবী বলছেন, আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ প্রায় ১৫০০ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক। আর ৫৭০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে তারা। এর মধ্যে আইনি জটিলতায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৫৩ জনের বিরুদ্ধে দুদকের করা মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত ও বাতিল হয়ে যায়। এবার সেই মামলাগুলো সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে ১৫টি মামলায় আওয়ামী লীগ, বিএনপির অন্তত ২০ জন আপিল বিভাগের নির্দেশে পুনর্বিচারের মুখোমুখি। দুদকের আইনজীবী বলছেন, এ ধরনের আরো প্রায় ২৫ জনের মামলা সচলের জন্য সর্বোচ্চ আদালতে আপিলের উদ্যোগ নিয়েছেন তারা। হাইকোর্ট ডিভিশন যখন সেই আপিলগুলো নিষ্পত্তি করে ২৭ ধারাকে আলাদা অফেন্স হিসেবে সেটা ট্রিট না করে শুধু ২৬ ধারার নোটিশের বেসিসে ওনারা সবাইকে খালাস দিয়ে দিয়েছিলেন। এই ধরনের আরও মামলা পেন্ডিং আছে, আরও আমার মনে হয় কমপক্ষে ২০-২৫টা হবে। আমাদের রিমান্ডে চলে আসছে ১৪ থেকে ১৫টা আপিল, লিভ টু আপিল। তার মধ্যে আসামির সংখ্যা হবে ধরেন ২০ থেকে ২২। যেসব মামলাগুলো আপিল বিভাগের নির্দেশে নতুন করে চালু হচ্ছে বা শুনানির অপেক্ষায় রয়েছে তার অধিকাংশই বিএনপি নেতাদের। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক নেতার রয়েছে কয়েকটি মামলা। বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধু বিএনপি নয়, বাতিল হওয়া সব মামলা চালুর উদ্যোগ নিতে হবে দুদককে। দুর্নীতি যেই করুক না কেন, সরকার পক্ষ করুক আর বিরোধী পক্ষ করুক, অবশ্যই তার বিচার হওয়া উচিত। এখানে যদি রাজনৈতিক প্রতিহিংসার জন্য একতরফা ভাবে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের মামলাগুলো নিয়ে আসা হবে, অন্যগুলোকে আনা হবে না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং সেটা আইনের শাসনের পরিপন্থী হবে। যদিও দুদকের আইনজীবী বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নয়, বরং আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে এই উদ্যোগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় এক অটোরিকশা চালকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ২টোর দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশা চালক শামীম। এর আগে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ জানায়, মঙ্গলবার মাদক সেবনের সময় আমাটি গ্রামের ৪ যুবককে বাধা দেন শামীম। সে সময় ওই ৪ যুবক তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে গতরাতে বাড়ি ফেরার পথে শামীমের হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে শামীমের শরীরের ৮০% পুড়ে যায়। গাঞ্জা খাওয়ার মধ্যে বাধা দিছে, বাধা দেওয়ার পরে বলছে যে না তর্কি না গাঞ্জা খাওয়া চলবে না। তারপরে স্যার ওই এরা মিলিয়া পেট্রোল লাইন না ওই ছেলেকে পুড়ে ফেলাইছে। দৌড়াইলাম, এক লোক বাঁচাচ্ছে আমার, বাঁচাও একশো থেকে সামনে কি হয়েছে তোর? আমার তো পেট্রোল দিলে একজনই আলামিন, শফিক আর কয়েকজন আছে, সবার নাম আমি বলতে পারি না। আর আমার আগুন জ্বালাইছে শরীর, আমার বাচ্চা, আমার নাতিনটা এইটাই সংসারটা চালাইছে, এটারে ফুরিয়ে নেমে যাচ্ছে। বাবা আমি অন্যের কাছে বিচার পাই, এই সংসারটা চালাইবো, এই সংসারের দায়িত্ব কে হইব? টাকা নেওয়ার করতে বৈরবের কাজ আছে, মৃত্যুবরণ করলে তাকে পুনরায় ফেরত নিয়ে আসে, কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসলে লাশ মর্গে রাখি, মর্গে রেখে সেখানে লাশের সুরতাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করি। এ ব্যাপারে আমাদের জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চেষ্টা চলছে। গাজীপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার ৩ যাত্রী, আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশার চাপায় 3 পথচারী আহত হন। আহতদের একজনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান। সপ্তাহ পার না হতেই রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম। যদিও সবজির বাড়তি দামের পেছনে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা, কিন্তু এই বিষয়টিকে শুধুই অজুহাত হিসেবে দেখছেন ক্রেতারা। তবে সরবরাহ ভালো থাকায় মাছের বাজারের উত্তাপ কিছুটা কমেছে এবং তা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেই আশা ব্যবসায়ীদের।
200 টাকা, বেগুন 100, পটল 70, করল্লা 80, ঝিঙ্গা চিচিঙ্গা প্রত্যেকটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সবজির দাম বাড়ার পেছনে বিক্রেতাদের দেখানো বিভিন্ন কারণকেও স্রেফ অজুহাত হিসেবেই দেখছেন ক্রেতারা। তবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা এমন প্রশ্নে পাল্টাপাল্টি যুক্তিও দেখালেন তারা। বাজার আইলে তো সবাই দেখতেছেন, কিন্তু আমরা তো কিনে আনি দাম বেশি দিয়া। সবগুলোরই দাম মোটামুটি বাড়ছে। আলু বস্তা 100 টাকা বাড়ছে, পেঁয়াজ একদিন 5 টাকা কমে, একদিন 5 টাকা বাড়ে। বেতন বাড়ার প্রভাবটা মুখে মুখে জানতে জানতেই শুরু হয়ে গেছে। যেমন সবজি 70 টাকা 80 টাকা কেজি, চিচিঙ্গা ঝিঙ্গা তারপরে ধুন্দল সবকিছু মিলে সরকারি কর্মচারীদের কারণে ইফেক্ট পড়ে গেল বাজারে। বেতনের সাথে সম্পর্কযুক্ত না আমার মনে হয়, কারণ বেতন তো আমরা এখনো পাই নাই। বেতন নভেম্বরের পর থেকে এটা ফিক্সেশন হইতে হইতে নভেম্বর যাবে। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে মাছ বাজারে। বিক্রেতাদের দাবি, গেল সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের মাছের দাম। যদিও বাজারে কেজি প্রতি চিংড়ি 700 থেকে 1000, একহালি মাঝারি ইলিশ যখন বিক্রি হয় 6000 টাকায়, তখন স্বাভাবিকভাবেই বিক্রেতাদের দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। মাছের দাম এখন মোটামুটি কম, কারণ এখন তো মাছের সিজন। মনে হয় আগে আইর মাছ আসছিল মনে হয় 1000-1200, এখন হচ্ছে 800-700 টাকা। পোয়া মাছের দাম এখন 600-500 টাকা। এখন তো মাছের সিজন, সুতরাং মাছ একটু বাজারে আসবেই, সুতরাং দামটা একটু কম হবে। হয়তো কয়েকদিন পরে আর বেশি দাম আসবে। সুতরাং দৈনন্দিন জীবনে খুব কঠিন আমাদের জীবনযাত্রা খুব চালানো। সবাই ফ্রিজ খালি করে হালকা পাতলা হাফ কেজি, আধা কেজি, 250 গুড়া গাড়ি টুকটাক মাছ কিনে, যার কারণে বাজার বেশি একটা সুবিধা না। এদিকে আগের দামেই গরুর মাংস বিক্রি হচ্ছে 400 টাকায়, খাসি 550 আর কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 145 টাকায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আজ 9/11 হামলার 14 বছর। এদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভবন টুইন টাওয়ার ও অন্যান্য স্থাপনায় সন্ত্রাসী হামলা চালায় আল কায়েদা সন্ত্রাসীরা। বিশ্ব রাজনীতির পট পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছিল এই ঘটনাটি। এরই ধারাবাহিকতায় শুরু হয় ওয়াশিংটনের সন্ত্রাস বিরোধী যুদ্ধ। এ নিয়ে বিস্তারিত থাকছে দুপুরের সময়ের শেষাংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। নাব্য সংকট নিরসনে আজ থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটে বন্ধ থাকবে সব ধরনের ফেরি চলাচল। সকালে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিআইডব্লিউটিসির এজিএম মোহাম্মদ আশিকুজ্জামান জানান, দ্রুত ড্রেজিং করে নাব্য সংকট নিরসন ও ফেরি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই রুটে 5 দিন ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মাঝে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজারের সাহায্যে নদী খনন করা হবে। এর আগে শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটে গত 20 আগস্ট থেকে রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ছোট আকারের 3টি ফেরি দিয়ে সীমিত আকারে সার্ভিস চালু ছিল। এদিকে শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটে ড্রেজিং এর কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে যানবাহনের চাপ বেড়েছে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে শত শত যানবাহন। দৌলতদিয়া ঘাট ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দেশের বৃহত্তম 2টি ঘাটের মাঝে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুলিয়া দৌলতদিয়া নৌ রুটে। এতে সকাল থেকেই উভয় ঘাটে ছোট বড় 2 শতাধিক যানবাহন আটকা পড়ে। এই রুটে বর্তমানে 9টি রো সহ মোট 17টি ফেরি চলাচল করছে। বন্যার প্রভাবে গাইবান্ধায় অস্বাভাবিক হারে বেড়ে গেছে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা। গত 3 দিনে 1.5 শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অবস্থায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, জনবল সংকট ও শয্যার অভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। স্বাভাবিক খাবার খেয়ে ঘুমানোর পর প্রথমে পেটের ব্যথা, এরপর কয়েকবার বমি আর অনবরত পাতলা পায়খানা। এই পরিস্থিতি গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংকুলান না হওয়ায় অস্থায়ী একটি ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এছাড়া চিকিৎসক ও নার্স সংকটের কারণে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্বজনদের। অনেক কয়েকবার বমি করছে, আবার বাথরুমেও গেছে 3-4 বার, তারপরে আমরা সদরে নিলাম। কোনো নার্স টার্স কেউ নাই, যে আমরা নিজেরা এসে নিজেরাই ধরি। আমরাই যদি সেবা করি তো এখানে নিয়ে এসে লাভটা কি? একদিকে যেমন ডায়রিয়া পরিস্থিতি, যে
মানে অবনতি হচ্ছে, আর একদিকে মানুষের এই রুগীদের থাকার সবচেয়ে বড় সংকট। এতগুলো রোগীর জন্য একটা বাথরুম, ওখানে বাথরুম আছে, সেখানে খোলা এখনো হয়নি। সুস্থ থাকার জন্য সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নিরাপদ পানির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর হঠাৎ করে আশঙ্কাজনক হারে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। শেষ রাতের দিকে আবার একটু বাড়ছে আমরা মনে করতেছি, পাশাপাশি রোগীর সংখ্যাও দেখা যাচ্ছে যে অনেক বেশি বেড়ে গেছে। তো এখনো আমরা আশঙ্কাজনক অবস্থায় আছি। তারা যেন অন্ততপক্ষে পানিটা ফুটিয়ে খায়, তারা তাদের পরিষ্কার রাখার চেষ্টা করে, বিশেষ করে বাথরুম ব্যবহারের আগে পরে হাত যাতে ধুয়ে করে পরিষ্কার করে। 1000 সিসির 100 ব্যাগ সেট সহ ক্যানুলা সহ আমরা দিয়েছি এবং সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে সার্বিক যোগাযোগ হচ্ছে যে যতটুকু আমাদের এখানে সমাজসেবা বিভাগের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমাদের তহবিল থেকে যদি প্রয়োজন হয় যে আরো যত ব্যাগ লাগবে আমরা দিতে প্রস্তুত আছি। এমন পরিস্থিতির জন্য বন্যার পাশাপাশি অপর্যাপ্ত স্যানিটেশন ও নিরাপদ পানির অভাবকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। আমাদের ওষুধপত্র বর্তমানে অ্যাভেলেবল আছে, কলেরা স্যালাইন, আইভি ফ্লুইড, ক্যানুলা এবং স্যালাইন সেট সহ সমস্ত ওষুধ সরবরাহ আছে। সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আশা করতেছি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। ডায়রিয়া আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নারী ও শিশু সহ 120 জন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানি না নামায় ঘরে ফিরতে পারছেন না মানুষ। পানিবন্দী অবস্থায় রয়েছেন 5টি উপজেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তলিয়ে আছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সিভিল সার্জনের পক্ষ থেকে 37টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও এখনো সবার হাতে তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসীদের। বিভিন্ন করে 4-5টা করে উঁচা করে রাখছি, বেড়া বুড়া সব দাবার আইসা জায়গা। আমরা বন্যা যে এত কষ্ট করলাম তার আর কোনো শেষ নাই। 2বার আইলো পানি এরকম করে, ঘরের মধ্যে পানি, কাম কাজ নাই, দিনপথ খুব মানুষের খুব কষ্টের ভিতরে চলাফেরা করতেছে। বাথরুম নাই, তলা গেছে, টিউবওয়েল তলা গেছে। মেম্বার চেয়ারম্যান কোনো দেও না, কোনো কিছুই দেয় না, আমরা তো চলাই কঠিন এখন। দু সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভবন টুইন টাওয়ার ও অন্যান্য স্থাপনায় সন্ত্রাসী হামলার 14 বছর হলো আজ। বিশ্ব রাজনীতির পট পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছিল এই ঘটনাটি। এরই ধারাবাহিকতায় শুরু হয় ওয়াশিংটনের সন্ত্রাস বিরোধী যুদ্ধ। 2001 সালের 11 সেপ্টেম্বর চোখের নিমেষে ধুলায় মিশে যায় টুইন টাওয়ার। মুহূর্তেই কর্মচঞ্চল নগরী নিউ ইয়র্ক পরিণত হয় আতঙ্কের জনপদে। এর কিছুক্ষণ পরই হামলা হয় ভার্জিনিয়ার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। আরেকটি বিমান আছড়ে পড়ে পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে। এসব হামলায় মারা যায় কমপক্ষে 3,500 মানুষ। মাত্র 19 জন মুসলিম তরুণের পরিচালিত এই সুপরিকল্পিত হামলার দায় স্বীকার করে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। পাল্টে যায় বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। সন্ত্রাস বিরোধী যুদ্ধের সূচনা লগ্নে মার্কিন প্রতিজ্ঞা ছিল যে কোনো মূল্যে 9/11-এর পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে আইনের মুখোমুখি করা। সন্ত্রাস বিরোধী যুদ্ধের ধারাবাহিকতায় এরপরই হামলা হয় ইরাকে। জঙ্গি কার্যক্রমে মদত দিচ্ছেন এমন অভিযোগে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। আল কায়েদার অঙ্গ সংগঠন জঙ্গি গোষ্ঠী তালেবান আফগানিস্তানে ওসামাকে আশ্রয় দিয়েছে। এই অজুহাতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী হামলা চালায়। অবশেষে 2011 সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিশেষ অভিযান চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। বাফুফের কোচ বদল প্রসঙ্গ। প্রায় মাত্র 4 মাসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন ইতালিয়ান ফাবিও লোপেজ।
তার সঙ্গে একই মেয়াদে সহকারী কোচ কস্তান্তিনো জুকার্নি এবং ফিজিও ট্রেনার অ্যাঞ্জেলো পাভিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। আর নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করলেন লোপেজ। বাফুফে ভবনে এ চুক্তি অনুষ্ঠান হয়। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কুইক অধ্যায়টা শেষ হবার 24 ঘন্টা না পেরোতেই নতুন কোচ ফাবিও লোপেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডাচ ফুটবলীয় কৌশল ভেঙে এবার ইতালিয়ান ছন্দে ফুটবল কাঠামো তৈরি করার চেষ্টা দেশের ফুটবলের কর্তা প্রতিষ্ঠানটির। কোচিং স্টাফ হিসেবে তার সাথে সহকারী হিসেবে রয়েছেন স্বদেশি কস্তান্তিনো জুকার্নি ও ফিজিও ট্রেনার অ্যাঞ্জেলো পাভিয়া। বাংলাদেশের 24তম কোচ ও 16তম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিলেন লোপেজ। খেলোয়াড়ি জীবনে গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা লোপেজ বাংলাদেশে আসার আগে ইতালিয়ান ক্লাব AS রোমার একাডেমির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও লিথুনিয়ার ঘরোয়া লীগের বিভিন্ন ক্লাব কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লোপেজ। আর বাংলাদেশে এসে বাফুফের সাথে কাজ করার চ্যালেঞ্জটা যে তিনি নিতে প্রস্তুত তা সাফ জানিয়ে দিলেন মামুনুলদের এই প্রথম ইতালিয়ান কোচ। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফুটবলে আপনি যদি একটি গোল করেন তাহলে আপনি দ্বিতীয় গোলের জন্য চেষ্টা করবেন। আমি ঠিক সেভাবেই এগোবো। আগে ফুটবলারদের ফিটনেস দেখি, তারপর কৌশল ঠিক করব। আর বয়স ভিত্তিক দলগুলো থেকেও ফুটবলার তুলে আনতে হবে। কাজটা খুবই কঠিন। 4 মাস পর্যাপ্ত সময় না হলেও চেষ্টা তো আমি করবই। আর বাফুফে ক্রুইফের সাথে চুক্তি না বাড়ানোর স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে না পারলেও সহকারী কোচ ও গোলরক্ষক কোচ হিসেবে যে সাইফুল বাড়ি টিটু ও শোয়েসলারি থাকবেন সেটি নিশ্চিত করেছে ফেডারেশন। আর এই কোচিং স্টাফদের হাতে অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 16 দলের দায়িত্ব থাকায় বেশ আশাবাদীও ফেডারেশন। ডাচ স্টাইল, ইতালিয়ান স্টাইল, আমরা ডাচ কিংবা ইতালিয়ান স্টাইল নয়, গুরুত্ব দিয়েছি ফুটবলকে। ইউরোপিয়ান ফুটবল যেহেতু এই প্রতিযোগিতামূলক বিশ্বে বেশ জনপ্রিয়, তাই সেটিকেই অনুসরণ করা আমাদের লক্ষ্য। আশা করি এই নতুন কোচিং স্টাফরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। গুঞ্জন রয়েছে এই 3 কোচকে পুষতে মাসে $15,000 গুনতে হবে বাফুফেকে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। সিরিজ জয়ের লক্ষ্যে 5 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অন্যদিকে তৃতীয় ম্যাচে দারুণ জয় পাওয়া স্বাগতিকদের লক্ষ্য সিরিজের সমতা আনা। লিডসের হেডিংলিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 3:30টায়। প্রথম 2 ম্যাচ জেতায় অজিতের সামনে সুযোগ ছিল ওল্ড ট্র্যাফোর্ডেই সিরিজ জয় নিশ্চিত করা। তবে জেমস টেলরের দারুণ ব্যাটিং ও বোলারদের নৈপুণ্যে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ইয়ান মর্গ্যানের দল। তবে গুরুত্বপূর্ণ চতুর্থ ওয়ানডের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। যদিও লিডসে খেলা 27 ওয়ানডের 16টিতেই জয়ের রেকর্ড রয়েছে থ্রি লায়ন্সদের, তাই জয়ের ধারায় থাকতে চায় ইংল্যান্ড। অন্যদিকে শেষ ম্যাচে হারায় চতুর্থ ওয়ানডের দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের। তবে অজিরা চতুর্থ ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে চান স্টেফেন স্মিথ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোরবানি ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। কাউন্টারে কাউন্টারে যাত্রীদের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। ঘাটতি মেটার আশাবাদ, দেশীয় পশু দিয়েই হাটের প্রস্তুতি ব্যাপারীদের। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের কর্মসূচি ঘোষণা। দাবি আদায় না হলে রোববার থেকে ক্যাম্পাসে ধর্মঘট পালনের সিদ্ধান্ত। রাষ্ট্রের দুর্বল অবস্থানই আন্দোলনে নামতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, মত শিক্ষাবিদদের। দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। এবং বন্যার প্রভাবে গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি শতাধিক। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।